দর্শক, আমি তো গতকালকেই একটা খবর করেছি যে হুমায়ুন কবিরের মেয়ের যে শ্বশুর বাড়ি লালগোলাতে, তো সেখানে সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। পুলিশের বিরাট বিরাট সব টিম যাচ্ছে ওখানে, নোটিশ বোর্ড লাগিয়ে দিচ্ছে। তো দর্শক, আজকেও দেখছিলাম পুলিশের বড় টিম গেছে এবং আরও যেসব জায়গা সম্পত্তি বাজেয়াপ্ত করতে বাকি রয়েছে সেগুলোকেও বাজেয়াপ্ত করা হচ্ছে, নোটিশ লাগানো হচ্ছে। আরও সব ছবি দেখছিলাম মিডিয়াতে, মাঠে মাঠে ঘুরছে পুলিশ, মাঠে কোথায় জমি রয়েছে সেই জমির সামনে গিয়ে বোর্ড লাগাচ্ছে। তো দর্শক, যা বুঝছি যে ওই পরিবারের যেসব সম্পত্তি আছে মোটামুটি সবই হয়তো বাজেয়াপ্ত করা হতে পারে। আর পুলিশের তরফ থেকে আজকে একটা বক্তব্য শুনছিলাম, যেটা নিয়ে আমি গতকালকে খানিকটা সন্দিহান ছিলাম। কারণ গতকাল ওনার মেয়েকে যখন প্রশ্ন করা হচ্ছিল যারা সাংবাদিক ছিলেন তাদের তরফ থেকে, তখন একটা বিষয় বলা হচ্ছিল যে আয়কর দপ্তর এইসব নোটিশ লাগাচ্ছে। তো ওনার মেয়ে কিন্তু বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার বা যাই বলুন না কেন, যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে, যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে, সেটা আমরা কোথাও বুঝতে পারছি। এই যে আমাদেরকে ফাঁসানো হচ্ছে, এটা মমতা ব্যানার্জি বা তার লোকেরা ফাঁসাচ্ছেন, এটা কিন্তু ওনার মেয়ে বলেছিলেন। তো আমি দর্শক গতকাল বলেছিলাম যে আমরাও তো খানিকটা সন্দেহের মধ্যে পড়ে গেলাম যে ব্যাপারটা কি, কেন্দ্রীয় সরকার এইসব করছে নাকি এখানকার পুলিশ করছে। তো আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে আমি যেটা শুনেছি যে ওই মাদক পাচার এর একটা কোনো কেস, সেই কেসের ব্যাপারে মানে একটা যুক্ত করে কিছু একটা হচ্ছে। আর ওই কেস হলে মানে মাদক বিরোধী যে আইন আছে আর কি, সেখানে আছে নাকি এরকম যে সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়। তো হতে পারে মানে মাদক পাচার বা এই কেসকে সামনে রেখে এখন পুলিশ ওই সম্পত্তি বাজেয়াপ্ত করছে। তার মানে যা করছে এখানকার পুলিশই করছে, কেন্দ্রীয় সরকার ওই ব্যাপারটা না। আমি দর্শক কালকে খানিকটা এইরকম মানে সন্দেহ প্রকাশ করেছিলাম আর কি, বা একটা ধোঁয়াশা ছিল যেটা, সেটা আমি আপনাদের সামনে বলেওছিলাম। আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আজকে আমি বক্তব্য শুনছিলাম, ওখানকার যিনি এসপি আছেন উনি বলেছেন ওটাই, যে মাদক পাচার এইসবের আছে, সীমান্তবর্তী এলাকা, তো এখানে সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়, তো সেই হিসেবে সম্পত্তিকে সিজ করা হচ্ছে। তারপর আরও সব কথা কি করবেন, নিলাম করতে পারেন, এই করতে পারেন, সেই সব উনি বলেছেন। তার মানে যা হচ্ছে এখান থেকেই হচ্ছে, এখান থেকেই হচ্ছে। আজকে কিন্তু এটা একেবারে পরিষ্কার হয়ে গেল। কিন্তু দর্শক, আমি শুধু একটা বিষয় ভাবছি, যা শুরু হয়েছে এই পরিবারকে জব্দ করা বা এই পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা, তো যেটা আমি গতকাল কি বলেছি, শুধু আমি না, অনেকেই বলছেন যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হুমায়ুন কবিরকে জব্দ করার কৌশল। হুমায়ুন কবিরকে যেহেতু জব্দ করা যাচ্ছে না, তাকে যেহেতু বাগে আনা যাচ্ছে না, তাই এটা হতে পারে যে ওনার মেয়ের শ্বশুর বাড়িতে হানা দাও। আর মেয়ের শ্বশুর বাড়িতে চাপ তৈরি করা মানে সত্যি একটা বিরাট চাপ, পারিবারিক চাপ। তো ওখানে হানা দিলে নিশ্চয়ই বিআই বা যারা আছেন, জামাই আছেন, তারা নিশ্চয়ই শ্বশুরকে বলবেন যে কেন এসব তুমি করতে যাচ্ছ বা আপনি কেন করছেন, আজকে আপনার জন্য আজকে আমরা এরকম সমস্যায় পড়ে যাচ্ছি। হয়তো কিছু হবে না, কিন্তু এখন তো আমরা জটের মধ্যে ঢুকে যাচ্ছি, এই সম্পত্তি আমরা কোনো ব্যবহার করতে পারবো না, বিক্রি করতে পারবো না, হস্তান্তর করতে পারবো না, তারপরে গাড়ি টাড়ি সব নাকি সিজ করে নিচ্ছে। তো এখন যদি সত্যি এইরকম চাপ তৈরি করতেই এটা করে থাকে পুলিশ, সেই চাপকে সহ্য করে হুমায়ুন কবির কি এগোতে পারবেন? সেই চাপকে সহ্য করে হুমায়ুন কবির কি এগোতে পারবেন? দেখুন, আমি কুণাল ঘোষের একটা বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন পুরনো মামলা, এর সঙ্গে কেন পলিটিক্স যোগ হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আরও একটা তো প্রশ্ন উঠবে যে যখন পুরনো মামলা, তখন হঠাৎ করে এখন কেন এত তৎপরতা? তো পুরনো মামলা পুরনো সময় থেকে কেন তৎপরতা দেখানো হয়নি? হঠাৎ করে মানে বাবরি মসজিদ তৈরি করতে গেলেন হুমায়ুন কবির, তারপর দল গঠন করলেন, একটা আলাদা ওয়েব তৈরি করেছেন, তো এখন ওই পুরনো মামলা মনে পড়ে গেল, সেটা ধরে এরকম সম্পত্তি সিজ করা হচ্ছে, হ্যাঁ, বাজেয়াপ্ত করা হচ্ছে। তো এগুলো কি মানে পরিষ্কার ইঙ্গিত করে না যে অ্যাকচুয়ালি কী জন্য করা হচ্ছে? তো তাই বলছি দর্শক, যে যেভাবে শুরু করেছে এখানকার পুলিশ বা শাসক, যেভাবে দমানোর চেষ্টা করছে মেয়ের শ্বশুরবাড়িতে হানা দিয়ে বা শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করে, তো এরপর কি হুমায়ুন কবির এগোতে পারবেন নাকি উনিও পেছাবেন? আগামীকালই তো শুনছিলাম বাবরি মসজিদের কাজটা শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তারপরে তো ওনার দলেরও কাজকর্ম রয়েছে। তো উনি কি পারবেন, সামলাতে পারবেন, এগোতে পারবেন? এখন কি ভাবছেন? আমি দর্শক কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ফোনেতে, তো উনি কি বলেছেন একটু শুনুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসছি।
আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, যা দেখতে পাচ্ছি আপনাদের তো যা মনে হচ্ছে যে শুধুমাত্র আপনার মেয়েরই শ্বশুর বাড়িরই সব সম্পত্তি আছে, যেভাবে ওখানকার পুলিশ পুরো নেমে পড়েছে, এখানে নোটিশ টাঙানো, ওখানে নোটিশ টাঙানো, এ হচ্ছেটা কি? কি কি মানে কি করে? দেখুন, এখন মমতা ব্যানার্জির টিএমসি দল পশ্চিম বাংলায় তিনবারের মানুষের ভোটে নির্বাচিত একটা মুখ্যমন্ত্রী, তার পুলিশ দপ্তর তার হাতে। মুর্শিদাবাদ পুলিশ পিডির আন্ডারে লালগোলা থানার ওসি অতনু দাস। আপনার মাধ্যমে সবার আগে আমি মমতা ব্যানার্জিকে বলবো, ওনার যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে প্রথমে আগে অতনু দাসের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি করুক, যে লালগোলা থানার বর্তমান ওসি অতনু দাস, সে গত 1 বছরে 50টা মুসলিম লালগোলার বাসিন্দার লাইফ নষ্ট করেছে, সংসার নষ্ট করেছে, কাউকে ধরে মারধর এবং তাকে টাকা নেওয়া, আবার কেস দেওয়া, এই রকম ঘটনা সে চালাচ্ছে। তাহলে আগে মমতা ব্যানার্জির এই যে কুণাল ঘোষ, তিনি বলছেন এটা পুরনো মামলা, কবেকার মামলা, কি করে শরীফুল ইসলামের নাম কোথায় কোন কেসে ছিল, লালগোলায় কবে এফআইআর হয়েছিল। যদি কুণাল ঘোষকে বলছি, যদি সৎ সাহস থাকে আপনি মুখপাত্রর খবর আগে সংগ্রহ করুন, যে লালগোলা থানায় রিসেন্ট 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের ভিতরে লালগোলা থানায় শরীফুল ইসলামকে কোথায় মাদক ব্যবসাতে ধরেছে বা কবে কেস করেছে। 25/3/2025 রেফারেন্স টেনে 22শে ডিসেম্বর নতুন দল খোলার পরে তার সাথে মোকাবেলা করতে না পেরে তার মেয়েকে, তার জামাইকে, তার শাশুড়িকে, তার শ্বশুরকে এবং কি তার বাচ্চা মেয়ে 7 বছরের, তার নামেও অভিযোগ যে তাদের নামে নাকি বেআইনি ভাবে রোজগার করে সম্পত্তি। তাই এটা কি পুলিশের দেখার ডিউটি? এটা তো ট্যাক্স ডিপার্টমেন্টের, সেন্ট্রালের ট্যাক্স ডিপার্টমেন্ট বা স্টেটের যদি ট্যাক্স ডিপার্টমেন্ট থাকে তারা সরাসরি তদন্ত করবে। আর অতনু দাস যে 10 কোটি টাকার মালিক হয়ে গেল 1 বছরে, ওই এদের এনডিপিএস এর কারবারিদের সাথে টাকা নিয়ে কাউকে তুলে এনে 5 লাখ, 10 লাখ, 20 লাখ করে, আর তার ভাগ খাচ্ছে মোহাম্মদ আলী, ওখানকার এমএলএ, তার ভাগ্নে উকিল, ব্লক সভাপতি, তারা মিলে, পুলিশ মিলে যে কোটি কোটি টাকা রোজগার করছে, তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি আগে তদন্ত করুক। তা না করে শুধু হুমায়ুন কবিরের মেয়ে, হুমায়ুন কবিরের জামাইয়ের কটা গাড়ি আছে, গাড়ি সিজ করছে, গাড়িতে বলছে গাড়ি চালানো যাবে না, রেখে দিতে। হ্যাঁ, কিন্তু তারপরে আমার আমার বক্তব্য যে যদি এইরকম চলে, আপনি তো বুঝতে পারছেন পরিষ্কার যে পার্টিটা তৈরি করেছেন বলে এবং বাবরি মসজিদ তৈরি করছেন, এটাকে নিয়ে আপনার উপরে এসব চলছে, কিন্তু আপনি কি আর পারবেন ওগুলো কন্টিনিউ করতে? কারণ পরিবারকে আমি যেভাবে... পুরো কন্টিনিউ করব, হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে থাকবে। শুধু এটা না, আপনাকে আর একটা খবর দিই, এই নতুন এসপি কে নিয়ে যাওয়া হয়েছে, তাতে হুমায়ুন কবিরকে যেন তেন প্রকারে জানে মেরে দেওয়ার জন্য ক্রিমিনালদের সেট করছে, ক্রিমিনালদের দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে হুমায়ুন কবিরকে মেরে দেওয়া হবে। আর তা না হলে ওই কোনো সুপারি কিলারকে দিয়ে হুমায়ুন কবিরকে রাস্তায় অ্যাটাক করে মেরে দেওয়া হবে। এটা পুলিশ ষড়যন্ত্র করছে। এই তো হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। সে কতদিন এই শক্তি থাকে সেটা হুমায়ুন কবির বেঁচে থাকতে না দেখে পিছু হটার কোনো প্রশ্নই নাই, কালকে তো কোনো আপনার প্রশ্ন নাই। কালকে তো আপনারা বাবরি মসজিদের কাজ শুরু করবেন, ওটা কি আদৌ করবেন আগামীকাল? নিশ্চয় করব, কালকে বাবরি মসজিদের কাজ শুরু করব। পরশুদিনকে 12 তারিখে সকাল 8:30টায় নদিয়ার পলাশির মনুমেন্ট থেকে মুর্শিদাবাদ কভার করে, পুরো মালদা কভার করে, উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত 235 কিলোমিটার পথ বাবরি যাত্রা করব। এবং
12 তারিখে যাব, 13 তারিখে রাত্রে যাত্রা শেষ করে ফিরবো। তারপরে যদি দেখি মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন শুধু আমাদের পিছনে এইভাবে লেগে থাকছে, যেদিনকে কিছু মানবো না, পরীক্ষা মানবো না, কিছু মানবো না, যেদিন বহরমপুরের এসপি অফিস ঘেরাও করব, সেদিন এসপি আর থানার ওসিআইসিদের কড়াই গুন্ডাই হিসাব বুঝে নেব। এটা আমি হুমায়ুন কবির আমি চ্যালেঞ্জ করে বলছি। মমতা ব্যানার্জির পুলিশের কত গুলি আছে আর কত লাঠি চার্জ করতে পারে, না দেখে হুমায়ুন কবির ঘরে ঢুকবে না। এই যে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি বাবরি মসজিদটা করতে গেলেন এবং তারপর পার্টি গঠন করেছেন, সেই জন্য এইরকমটা হচ্ছে। তো আপনার জেলার লোকেরা কি বলছেন? এবং আপনি বললেন যে 50 জন মুসলিম ছেলের জীবন নষ্ট করা হয়েছে আপনার জেলায়। একদম তো মুসলিমদেরকে তো অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে রেখে দিচ্ছে। আর ওই মাদক ব্যবসা বন্ধ করার নামে যারা মাদক ব্যবসায় যুক্ত আছে তাদের সাথে টাকা খেয়ে তাদের ব্যবসা করতে দেয়, আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত নয় তাদেরকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দেয় এবং তাদের 5 লাখ 10 লাখ করে নিয়ে আবার তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যায় না, কোনো অন্তরালে কোনো জায়গায় গোপন ডেরাতে নিয়ে গিয়ে 2 দিন 3 দিন ধরে আটকিয়ে তাদের পিটানো হয়, টাকা নেওয়া হয়। আবার না হয় পাবলিক একটা হোম আছে, প্রাইভেট হোম দিশারি বলে, বহরমপুরের 55 তলার কদবেল তলায়, সেই দিশারি হোমে রেখে দেওয়া হয়, টাকা পৌঁছালে আবার সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এই তো মমতা ব্যানার্জি সততার পুলিশ মন্ত্রী। এর শেষ কোথায় আছে? মুসলিম জনতা আগামী দিনে মমতা ব্যানার্জিকে টের পাইয়ে দিবে। আর আমি হুমায়ুন কবির লড়ে যাচ্ছি, লড়ে যাব, আমার জীবন চলে যাই, যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ এদের এই অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন, তার মানে উনি কিন্তু দমছেন না, যেটা উনি করছেন করতে যাচ্ছেন সেখান থেকে উনি কিন্তু সরছেন না। তার মানে যে জন্য এসব করা হচ্ছে বলে একটা অংশ মনে করছে যে হুমায়ুনকে ডিরেক্টলি পারা যাচ্ছে না, তাই শ্বশুরবাড়িতে মানে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে এইসব করা, এসব করলে ওখান থেকে চাপ আসবে, হুমায়ুন কবির দমে যাবেন, সারেন্ডার করে দেবেন নিজেকে। তার মানে সেটা করছেন না হুমায়ুন কবির। উনি বলেছেন আমিও কিন্তু শেষ দেখে ছাড়বো। তবে উনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন, হতে পারে ওনাকে মেরে ফেলারও ব্যবস্থা হয়তো হতে পারে। এই আশঙ্কা উনি প্রকাশ করছেন, কিন্তু অনেকটাই জানেন বেপরোয়া ওদিক দিয়ে, যে আমার জীবন থাকতে আমি কিন্তু হাল ছাড়বো না, আমি কিন্তু লড়ে যাব। তার মানে এত কিছুর পরেও উনি ওনার লক্ষ্যে এগোতে চাইছেন। তখন দেখা যাক দর্শক কতটা এগোতে পারেন। এবং আমি খবর পাচ্ছি যে মুর্শিদাবাদ জেলা বিশেষ করে ওখানকার মানুষ ক্ষোভে ফুঁসছেন, কিন্তু প্রচণ্ড ক্ষোভে ফুঁসছেন। এমনিতেই এটা ঠিক, বাবরি মসজিদ নিয়ে অন্য বিতর্ক থাকলেও বাবরি মসজিদ উনি করছেন এটা দেখে একটা আলাদা সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং উনি দল গঠন করেছেন, তার একটা সংগঠন তৈরি হয়েছে, তারাও তাদের মতো করে লোকজনদের কাছে বলছেন, আর মিডিয়াতে খবরও হচ্ছে। তো এইসব দেখে কিন্তু মানুষ কিন্তু ফুঁসছেন, বিশেষ করে মুসলিম সমাজের একটা বড় অংশ কিন্তু বিরাট ফুঁসছে। আমার তো মনে হয়, যদি আমি জানি না কি হবে আগামী দিনে, যদি এইরকম হয় যে একেবারে হুমায়ুনকে বেঁধে ফেলা হলো, তুলে ফেলা হলো, পুরো দলটাকে শেষ করে ফেলা হলো, বাবরি মসজিদটাও বন্ধ করে দেওয়া হলো, সব হলো, আমার মনে হয় না তাতেও শাসকের কিছু লাভ হবে বলে। যদি মানুষ ঠিক করে নেন যে শাসককে হারাবো, তখন হুমায়ুন কবিরের দলকে সামনে না পেলেও যাকে পাবে তাকেই দেখবেন ভোটটা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলবে। দেখবেন যদি মানুষ মনস্থির করে ফেলেন যে এটা মানে এইরকম হচ্ছে, তো সুতরাং একে হটাবই, তো হুমায়ুন কবিরকে মানে প্রার্থী দিতে দেওয়া যাবে না, তার দলকে এগোতে দেওয়া যাবে না। ঠিক আছে, কোনো না কোনো দল তো এখানে তো প্রার্থী তো দেবেই, শুধু একা তৃণমূল কংগ্রেস তো লড়বে না বিধানসভার ভোটে। অন্য ভোট হলে তো নাই ছেড়ে দিতাম, পঞ্চায়েত ভোট তো না, এখানে প্রার্থী তো অন্য দলে তো আসবেই। দেখবেন যেই দাঁড়াবেন, যদি হুমায়ুন কবিরের দলের লোকজনদেরকে কাউকে দাঁড়াতে না দেওয়া হয়, যদি দলটাকে গুটিয়ে দেওয়া হয়, তো আমরাও তৃণমূল কংগ্রেসের চামড়া গুটিয়ে দেবো উল্টো দিকে ভোটটা দিয়ে। দেখবেন কিছু লাভ হবে না। আমার তো মনে হয় এই যে মানে আসলে দিশাহারা হয়ে গেলে মনে হয় এগুলো হয়। এখন যেটা করছে ওরা যাই ব্যাখ্যা দিক, বা কুণাল ঘোষরা যতই ব্যাখ্যা দিন, যেভাবে ব্যাখ্যা দিন, পুরোনো কেস অমক তমক,
মানুষ কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যে এটা কেন হচ্ছে, কি কারণে করা হচ্ছে। ফলে যত এই রকম করা হবে না, আমি তো বলবো, আমি জানি না তৃণমূল কংগ্রেস কি ভাবছে, তত কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যাচ্ছে বিষয়টা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।